ও কি? ও প্রদীপ তুমি কোথায় পেলে? নিভিয়ে দাও, নিভিয়ে দাও ওই প্রদীপ। অভিশপ্ত ওর আলো, ও আলো নয়, মৃত্যুর হাতছানি। কি এমন আছে ওই প্রদীপে? কেনই বা একটা সামান্য প্রদীপের আলোকে মৃত্যুর হাতছানি বলা হলো? আদৌ কি ওটা সামান্য একটা প্রদীপ, নাকি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? বাংলা সাহিত্যের অপরানন্দ হলো গল্প, আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি। আজ আপনারা শুনবেন নিহার রঞ্জন গুপ্তের কলমে মৃত প্রদীপ। একটি কাহিনী আজ আপনাদের শোনাব। বিশ্বাস করবেন কিনা জানি না, নাইবা যদি বিশ্বাস করেন তাহলে মনে করবেন হয়তো স্বপ্ন। রাত্রি 11টা। একাকী সুমিত্রা স্বামীর অপেক্ষায় জেগে বসে আছে আর ভাবছে। এমন সময় এত রাত হয়ে গেল, এখনো ফিরছে না কেন? সত্যি কি সুন্দর প্রদীপটা, এমন চমৎকার জিনিসটা, অথচ মিউজিয়াম ঘরের কিউরিওর মধ্যে ফেলে রাখা হয়েছিল। আশ্চর্য, আমারও এতদিন নজরে পড়েনি। সত্যি প্রদীপের আলো তো নয়, মনে হচ্ছে যেন স্নিগ্ধ জ্যোৎস্নায় সমস্ত ঘরটা ভরে গিয়েছে। ওই বুঝি এলো এতক্ষণে। সত্যি চমকে দেব, অবাক হয়ে যাবে। ওই আসছে। এ কি, বারান্দায় আলো জ্বালনি, অন্ধকার, কি ব্যাপার? ভূতের মতো বন্ধ দরজার সামনে অমন চুপটি করে দাঁড়িয়ে আছো কেন? সুমি, আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব। সত্যি? কি বলো তো? যদিও তোমারই প্রথম আবিষ্কার, কিন্তু নতুন করে আজ তাকে আবার আমি আবিষ্কার করেছি। তোমাকেও যেন মনে হচ্ছে সুমি, নতুন করে আজ রাত্রে আবার আবিষ্কার করলাম। কই, কোথায় তোমার আবিষ্কার? চলো দেখি তো। ওই ঘরে নাকি? না, জুতো খোলো, তারপর ঘরে চলো। বেশ বেশ, যথা আজ্ঞা দেবী। এই নাও, এই নাও, এই পাদুকা মোচন করলাম। এসো, দেখো। সত্যি বলো, এখন আবিষ্কার করেছে কিনা নতুন কিছু? হে কি, ও প্রদীপ তুমি কোথায় পেলে? নিভিয়ে দাও, ও প্রদীপ নিভিয়ে দাও। অভিশপ্ত ওর আলো, ওর আলো অভিশপ্ত, নিভিয়ে দাও। প্রদীপটা ফুঁ দিয়ে নিভিয়ে দেয় সমীর। ও, কি কারণে অমন চমৎকার আলোটা নিভিয়ে দিলে? তুমি তো জানো না কি নিদারুণ অভিশাপ আছে ওই প্রদীপের আলোয়। ও আলো নয়, ও মৃত্যুর হাতছানি। কি বলছো তুমি? হ্যাঁ, তাই জন্যই তো মিউজিয়াম ঘরে সংগোপনে রেখে দিয়েছিলাম ওই প্রদীপটা। কিন্তু কি সুন্দর নীল আলো। নীল আলো নয় সুমিত্রা, অভিশাক্ত নীল মৃত্যু। মৃত্যু? হ্যাঁ, আমার মিউজিয়াম ঘরে যে ছবিটা আছে, তিনি আমার শিক্ষাগুরু ডক্টর রুদ্র। 10 বছর আগেকার কথা, নতুন চাকরি। ডক্টর রুদ্রের সহকারী হিসেবে দক্ষিণ ভারতে খনন কার্য চলছে। মাস 2 বাদে হঠাৎ একদিন অকাল বর্ষা নামলো টিপটিপ করে। তার মধ্যেই খনন চলছে। আমি আর ডক্টর রুদ্র তাঁবুতে বসে আছি। হঠাৎ কুলিদের একটা গোলমাল কানে এলো। কি ব্যাপার? গিয়ে দেখি ছিন্ন মেঘের আড়াল থেকে বৈকালী রোদ সিক্ত প্রকৃতির পরে ঝলমল করছে। যে জায়গাটা ওই সময় খোঁড়া হচ্ছিল, সেটা বোধহয় ছিল একটা মন্দির। খুঁড়ে বের করা সেই অতীতের মন্দিরের একটা ভগ্ন গম্বুজের পাদমূলে কি? ওই প্রদীপটা। আর ওই প্রদীপটাকে বেষ্টন করে আছে একটা ভয়ঙ্কর বিষধর কালসাপ। কালসাপ? হ্যাঁ, ডক্টর রুদ্রও আমার সঙ্গে ছিলেন। তারই পরামর্শ মতো আগুন জেলে সাপটাকে তাড়িয়ে দেওয়া হয়। প্রদীপটা তাঁবুতে নিয়ে আসা হয়। কুলিরা সাপটাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ডক্টর রুদ্র তা করতে দিলেন না। আমারও মনটা কেমন যেন খুঁতখুত করতে লাগলো।
সাপটাকে মেরে ফেললেই হতো। তারপর ভূতত্ত্ববিদ ডক্টর রুদ্রর নাম তখন সারা ভারতে। তার মুখে একদিন শুনেছিলাম প্রথম যৌবনে একটি মেয়েকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিবাহের মাত্র কয়েকদিন আগে হঠাৎ সর্পদংশনে সেই মেয়েটি মারা যায়। সর্পদংশনে? হ্যাঁ, তবে তিনি আর বিবাহ করেননি। সেই মৃতার একটা ফটোই ছিল তার জীবনের সমস্ত সান্ত্বনা। কিন্তু যা বলছিলাম, সেদিন সন্ধ্যার পর ডক্টর রুদ্র তাঁবুতে গিয়ে দেখি হ্যাঁজাক আলোর পরিবর্তে তাঁবুতে সেদিন তিনি ওই প্রদীপটি জ্বেলেছেন। স্নিগ্ধ একটা জ্যোৎস্নার মতো নীল আলোয় তাঁবুটা যেন স্বপ্ন সুন্দর হয়ে উঠেছে। আজও ভুলিনি সেই রাতটার কথা। সেই রাত। বলতে বলতে সমীর থেমে যায়। কে? ও সমীর, এসো। দেখো প্রদীপটা জ্বেলেছি, কি চমৎকার নীল আলো দিচ্ছে দেখো। নীল আলো? হ্যাঁ, নীল আলো দেখতে পাচ্ছ না? বাইরে চাঁদের আলো তাঁবুর মধ্যে এসে পড়েছে বলে। না না, ওটা ওই প্রদীপেরই আলো। বসো সমীর, দাঁড়িয়ে রইলে কেন? আশ্চর্য জানো সমীর, ওই প্রদীপের আলোর দিকে এতক্ষণ চেয়ে থাকতে থাকতে আমার কি মনে হচ্ছিল জানো? কি স্যার? একটা হারিয়ে যাওয়া সুর, অস্পষ্ট একটা অনুভূতি। অনেক অনেক দিন বাদে যেন আবার হঠাৎ খুঁজে পেয়েছি। দক্ষিণ ভারতের এক প্রান্তে এই খোলা নির্জন প্রকৃতির চারিদিকে অতীতের ভগ্নস্তূপ, এতকাল যা মাটির অন্ধকার বিস্মৃতির অতলে তলিয়েছিল, আচমকা যেন তার ঘুম ভেঙেছে। কি যেন ওরা বলতে চায়, কি যেন ওরা জানতে চায়। ভৃত্য রামরূপ প্রবেশ করলো তাঁবুতে আর বলল, সাব। কে? রামরূপ? হ্যাঁ সাব, খানা তৈয়ার হো গিয়া। চলুন স্যার। না সমীর, তুমি খেয়ে নাও, গে যাও। আমি আজ আর কিছু খাবো না। খাবেন না? কেন স্যার? শরীরটা যেন একটু... না হে, চিন্তার কোনো কারণ নেই, যাও। রামরূপ ও সমীর চলে গেল। আশ্চর্য, কেন কেন মনে হচ্ছে ওই প্রদীপের নীল শিখাটি আমার বড় পরিচিত। যেন কতকালের চেনা নীল ওই শিখার মধ্যে কার কার ওই মুখ ভেসে উঠছে। কে? শাড়ির খসখস আওয়াজ, চুড়ির রিনঝিন মিষ্টি শব্দ। কে? কে? আমি। কে? কে? কাছে এসো, সামনে এসো। আমায় চিনতে পারছো না? না তো, কে তুমি? চিনতে পারছো না? আমি তো সেই জন্মে জন্মে যাকে তুমি কামনা করে এসেছো। জন্ম হতে জন্মান্তরে আজও যার জন্য চলেছে প্রতীক্ষা, এই মুহূর্তেও যাকে তুমি ভাবছিলে। কে? কে তুমি? তুমি কি? হ্যাঁ, আমি সেই। তুমি যদি সে, তবে সামনে আসছো না কেন? এসো। আমি তো তোমার পাশে পাশেই আছি, তোমায় ছেড়ে যাব কেমন করে? এ যে জন্ম জন্মান্তরের বন্ধন। চিনেছি, চিনেছি, তুমি প্রতিমা। কিন্তু কিন্তু সর্পদংশনে কি তোমার মৃত্যু হয়নি? না। প্রতিমা, তুমি তুমি সত্যি? না, প্রতিমা মরেনি, রঞ্জাও মরেনি। সুন্দর, সুন্দর, শিল্পী সুন্দর। রঞ্জা, রঞ্জা। রঞ্জা মরেনি, সুন্দরও মরেনি।
কিন্তু কোথা থেকে এলো তারা? কোথায় ছিল? কবেকার কথা? কত দিনকার কথা? হে অতীত, কথা কও। অনাদি অতীত, কথা কও। বাহ, অসাধারণ রাজনর্তকী রঞ্জা, অপূর্ব তোমার নৃত্যশৈলী। আর বীণাবাদক সুন্দর, সার্থক তোমার বীণা সাধনা। কি অনুপম সুরের ঝঙ্কার তুলেছ তুমি! আহা! মহারাজের অশেষ করুণা। নদী তীরে অস্ত্র উদ্ভাবক অর্জুনের কুটির। অর্জুন অস্ত্র তৈরি করছে। হঠাৎ দুয়ারে করাঘাত শোনা যায়। হাতুড়ি থামিয়ে প্রশ্ন করে, কে? দুয়ারটা খোলো অর্জুন, আমি সুন্দর। আরে বীণবাদক সুন্দর, কি ব্যাপার? এত রাত্রে এই নির্জন শহর প্রান্তে, নদী তীরে? তাই তো, এই দিনের কুটিরে কোথায় তোমায় বসতে দিই বলো তো? বসো, ওই প্রস্তরখণ্ডের পরেই বসো। তারপর কি সংবাদ? মুখখানা অত গম্ভীর কেন যন্ত্রবিদ? অর্জুন, আমাকে একটা জিনিস তৈরি করে দিতে পারো? নিশ্চয়ই, বলো। একটি তীক্ষ্ণ ছোট্ট ছুরিকার প্রয়োজন আমার। ছুরিকা? বীণবাদক যন্ত্রশিল্পী তুমি, অস্ত্রের প্রয়োজন কেন তোমার? ব্যাপারটা কি বলো তো? এ তো ভালো ঠেকছে না। করে দেবে কিনা বলো, আর কত পারিশ্রমিক দিতে হবে বলো? পারিশ্রমিকের প্রয়োজন নেই, এমনিই তোমাকে আমি একটি ছুরিকা তৈরি করে দেব, যন্ত্রবিদ। কবে আসবো বলো, কবে পাবো? কয়েকটা দিন দেরি করতে হবে, হাতে কিছু কাজ আছে। খুব শীঘ্র চাই। আগামী সপ্তাহে পাবে। বেশ, আসবো আমি। এখন তাহলে উঠি। এখনই যাবে? হ্যাঁ। রাজপ্রাসাদে মহারাজ আদিত্য ও তার বয়স্য ভার্গব আলোচনা করছেন। কি ব্যাপার বলো তো ভার্গব? বীণাবাদক সুন্দর তো এখনো এলো না। খোঁজ নিয়েছিলাম মহারাজ। আজকাল গৃহে সে বড় একটা থাকেই না, প্রায় নদী তীরে একা একা নাকি ঘুরে বেড়ায়। সেদিন সন্ধ্যায় তাই নদী তীরে গিয়ে তাকে ধরেছিলাম। আচ্ছা, তারপর তাকে জানিয়েছ আমার ইচ্ছের কথা? বলেছিলাম, তাতে সে বললে বীণ নাকি আর সে বাজাবে না, বীণ বাদন সে ছেড়ে দিয়েছে। বেশ, ভার্গব, তাকে দেখা করে বলো আগামী বাসন্তী পূর্ণিমা উৎসবে তার বীণা বাদন আমি শুনতে চাই। আর এটা কোনো আগ্রহ নয়, এটা আদেশ। নিশ্চয় জানাবো মহারাজ। মন্দির সংলগ্ন কাল ভৈরবের কুটির। রঞ্জা ও তার সখী মিত্রা বলছেন, সংবাদ পেলি তার, মিত্রা? হ্যাঁ সখী, পেয়েছি। মহারাজের নৃত্যশালায় সে আর বীণ বাজাতে যায় না, বাড়িতে থাকে না, একা একা শুনি কেবল নদী তীরে ঘুরে বেড়ায়। সামনের বাসন্তী পূর্ণিমা উৎসবেও তাহলে হয়তো সুন্দর রাজপ্রাসাদে যাবে না। তবে কি হবে মিত্রা? তুমি যাবে শুনলে হয়তো যাবে, কিন্তু যদি না যায়, একটা সংবাদ দিতে পারিস তাকে? এখানে ডেকে আনবো? আর বলিস, আর কি? আর বলিস উৎসবের শেষে রাজোদ্যানে বকুল বৃক্ষ মূলে রাত্রি 3য় প্রহরে তার অপেক্ষায় আমি থাকব। পারবি সখী এই সংবাদটা তাকে দিতে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। কেউ যেন জানতে না পারে, বিশেষ করে ওই ভৈরবের অনুচর শকুনি, ওই শল্যটা। ভয় নেই, সন্ধ্যা হয়েছে, এক্ষুনি যাচ্ছি। হাসতে হাসতে মিত্রা ওখান থেকে পালিয়ে গেল। প্রিয় দর্শনা, অত চঞ্চল চরণে কার অভিসারে চলেছ? মরণ মিনসে, পিছু ডাকলে কেন বলো তো? কি হয়েছেটা কি?
এই অত্যাসন্ন সন্ধ্যায় কোথায় চলেছ প্রিয়দর্শিকা? অভিসারে বুঝি? না, জমালয়ে যাবে। আহা, ও কথা কেন? তুমি বিনহে যে আমার জগতই অন্ধকার। অন্ধকারই যদি হয় তো একটা মশাল জেলে নিও। হায় রে, মনের সে অন্ধকার কি মশালের আলোয় দূর হয় প্রিয়ভাসিনী? তুমি যে আমার হৃদয়ের আলো, তোমা বিনে যে সব অন্ধকার। সত্যি? এখনো কি তা বুঝতে পারোনি? মিত্রা, তোমারই আলোয় যে আমি আলোকিত। আহা চুপ, এত বড় প্রেম এই অভাগিনীর কি সইবে? সইবে নাকি? বুকে করে রাখবো তোমায়। তাই রেখো তবে। তোমার বক্ষ দেশে বড় কর্কশ শ্রমের প্রাচুর্য কুটকুট করবে। উৎপাটন করব, সব সমূলে উৎপাটন করে ফেলবো। তাই? তবে আগে করো, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। হায় নারী। হাসতে হাসতে মিত্রা ওখান থেকে পালিয়ে গেল। তারপর এলো সেই কাল রাত্রি, তোমার আমার জীবনের সেই মধু বাসন্তী পূর্ণিমা উৎসব রাত্রি। মহারাজ আদিত্যদেবের নৃত্যশালায় সে রাত্রে হয়েছে বিরাট নৃত্যগীতের আয়োজন। নৃত্যশালার একধারে উচ্চাসনে আসীন স্বয়ং মহারাজ আদিত্য, পাশেই তার রুদ্রেশ্বরের পূজারী কালভৈরব। নৃত্যশালায় সে রাত্রে দর্শকের শ্রোতার দল যেন ভিড় করে এসেছে। তানপুরা সহযোগে গায়ক রঘুনাথ বসন্ত রাগ আলাপ করছে। তানপুরায় বসন্ত রাগ আলাপ চলেছে। একটু পরে শেষ হতেই মৃদু গুঞ্জন শোনা যায় দর্শক জনের। সহসা ভার্গব বলে, এবারে রঞ্জার নৃত্য। স্থির হন, আপনারা চুপ করুন। নৃত্যশালার সমস্ত আলো নিভিয়ে দেয়া হলো একে একে। জ্বলতে লাগলো কেবল একটি প্রদীপ, কিন্তু সেই একটিমাত্র প্রদীপের আলোয় যেন স্বপ্নের মতো এই নৃত্যশালায় ছড়িয়ে গেল। ওই আসছে রঞ্জা, ওই শোনা যায় তার নূপুর নিরুণ। রঞ্জার নূপুরের শব্দ শোনা যায়, সভা মধ্যে একটা গুঞ্জনও শোনা যায়। দাসীর প্রণাম গ্রহণ করুন মহারাজ। রঞ্জার নৃত্য শুরু হলো। তার চরণাঘাতে নূপুর বেজে উঠল। বাহ, অপূর্ব! কি ব্যাপার সুন্দর, তোমার বিনা নীরব কেন? যন্ত্রবিদ, তোমার যন্ত্রে সুরের ঝংকার তোলো। সুন্দরের বীণ আর করাঙ্গুলি স্পর্শে টিং টিং করে ওঠে। নৃত্য শুরু হয়। বীণা ও নৃত্য যেন পরস্পরের মধ্যে হারিয়ে যায়। সহসা বীণ মুহূর্তের জন্য থেমে যায়। একটা আর্ত চিৎকার কাল ভৈরবের কণ্ঠ হতে বের হয়। রঞ্জার নূপুর থেমে যায়। কি হলো? এই, কে আছো? নৃত্যশালার সমস্ত আলো জ্বেলে দাও। গোপন ছুরিকাঘাত। নৃত্যশালায় বহু কণ্ঠের একটা কাঁপা গুঞ্জন ধ্বনি শোনা গেল। রঞ্জা, রঞ্জা। চুপ, এসো শিগগিরই, চলে এসো। কোথায়? দেরি করো না, এ প্রশ্নের সময় নয়। এসো, হাত ধরো আমার। নৃত্যশালায় গোলমাল ক্রমে অস্পষ্ট হয়ে যায়। শীঘ্র চলো, আপাতত নদীর তীরে অর্জুনের গৃহে। কিন্তু কিন্তু কাল ভৈরবকে হত্যা করলো কে? আমি। তুমি? হ্যাঁ, আমি। কিন্তু সময়ক্ষেপের অবসর নেই। এখন চলো, পালাই। কিন্তু মৃত্যুর আগে কাল ভৈরব যদি বলেই দিয়ে থাকে, কিংবা কিংবা মহারাজ যদি সন্দেহ করেন? তার আগে দূরে, বহু দূরে চলে যাব। এদিকে
নৃত্যশালায় কাল ভৈরব মৃত্যু কাতর কণ্ঠে বলছে, ও নিশ্চয় বলছি মহারাজ, এই সেই যন্ত্রবিদ সুন্দর, সেই ছুরিকার নিক্ষেপ করেছে আমায় আর রঞ্জা। সে কি সুন্দর? কোথায় সুন্দর? তাকে এক্ষুনি আমার সামনে প্রস্তুত করো। সুন্দর? সুন্দর? তাই তো মহারাজ, নৃত্যশালায় সুন্দরকে তো কই দেখতে পাচ্ছি না, রঞ্জাও নেই। ভার্গব, দ্রুতগামী অশ্বারোহী সৈনিক এক্ষুনি প্রেরণ করো দিকে দিকে। যেমন করে হোক, জীবিত কিংবা মৃত, তাদের দুজনকে ধরে আনা চাই, বুঝেছ? নদী তীরে সুন্দর ও রঞ্জা। আর তো চলতে পারছি না সুন্দর। আর তো সামান্য পথ, ওই সামনে অর্জুনের কামারশালা দেখা যাচ্ছে, আর একটু দূরে অশ্ব খুর ধ্বনি অস্পষ্ট শোনা যায়। ও কিসের শব্দ? মনে হচ্ছে অশ্বক্ষুর ধ্বনি। শিগগির চলো রঞ্জা, ওই যে অর্জুনের কামারশালার আলো দেখা যায়। আমরা এসে পড়েছি। অর্জুনের দরজায় করাঘাত করল ওরা। অর্জুন, অর্জুন! কে? শীঘ্র দোর খোলো অর্জুন। এ কি যন্ত্রবিদ সুন্দর, সঙ্গে এই নারী বা কে? সব বলবো, আগে দুয়ার বন্ধ করো। আজ রাত্রের মতো আশ্রয় দিতে হবে ভাই। রাজ সৈন্যরা আসছে আমাদের ধরবার জন্য। কিন্তু বন্ধু কাল ভৈরবকে হত্যা করে রঞ্জাকে আমি তার কবল থেকে ছিনিয়ে এনেছি। কাল ভৈরব শয়তানটাকে হত্যা করেছো? বেশ করেছো, ভয় নেই, নির্ভয়ে এখানে থাকো তোমরা, কেউ তোমাদের সন্ধান পাবে না। দুয়ার খোলো, দুয়ার খোলো। কে? রাজ সৈনিক। কি চান আপনারা? এই পথ দিয়ে যন্ত্রবিদ সুন্দর আর নর্তকী রঞ্জাকে যেতে দেখেছো? না তো, কেন? পূজারী কাল ভৈরবকে সুন্দর হত্যা করে পালিয়েছে। যদি দেখতে পাও অবিলম্বে রাজদ্বারে সংবাদ দেবে। নিশ্চয়ই। চলো হে, আরো এগিয়ে চলো। তারপর মনে পড়ে সুন্দর, স্থান হতে স্থানান্তরে আমরা কেবল ছুটে ছুটে বেরিয়েছি। পিছনে আসছে তাড়া করে আদিত্যদেবের অশ্বারোহী সশস্ত্র সৈনিকের দল। যে সুখের ঘর আমরা বাঁধতে চেয়েছিলাম তার বাধা হলো না। মৃত কাল ভৈরবের সেই অভিশাপ আমাদের তাড়া করে ফিরতে লাগলো। ওদিকে ক্লান্ত সৈনিকের দল ফিরে গেল। কোথাও তাদের সন্ধান পাওয়া গেল না মহারাজ। খোঁজো খোঁজো, খোঁজ চালিয়ে যাও। যেমন করে হোক ওদের দুজনকে খুঁজে বের করতেই হবে। আমার একটা নিবেদন ছিল মহারাজ, সুন্দরকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করব? কি বলছো কি তুমি ভার্গব? রুদ্রেশ্বরের পূজারী কাল ভৈরবকে সে নির্মমভাবে হত্যা করেছে, এর কোনো ক্ষমা হয় না। তা সত্য, তবু বলবো মৃত্যু দিয়ে মৃত্যুর শোধ তোলা যায় না। তাছাড়া সমস্ত ব্যাপারটারই আমি খোঁজ নিয়েছি। সুন্দর আর রঞ্জা পরস্পরকে ভালোবেসেছিল। কাল ভৈরব সেটা সহ্য করতে পারেনি। তার কারণ কি কারণ? কারণ কাল ভৈরব মনে মনে রঞ্জাকে চেয়েছিল, তাই সে। কি বলছো তুমি? রুদ্রেশ্বরের পূজারী আজন্ম ব্রহ্মচারী কাল ভৈরব? হ্যাঁ সত্য, রঞ্জার সখী মিত্রাই আমায় সে কথা বলেছে। তাছাড়া কাল ভৈরবের ব্যভিচারের কথা সবাই জানে এ রাজ্যে। এতকাল ভয়ে স্বর ফোটেনি কারো, কিন্তু এখন সবাই প্রকাশ্যেই বলাবলি করে। আমি বিশ্বাসই করতে পারছি না। রাজপুরোহিত কাল ভৈরব, তার এত কুৎসিত মনোভাব!
সত্য। তাই তাদের প্রেমের অন্তরায় কাল ভৈরবকে সুন্দরের পক্ষে হত্যা করা ছাড়া ভিন্ন উপায় ছিল না। প্রেমের যুদ্ধে এ তো অন্যায় নয় মহারাজ, আপনি ভেবে দেখুন। কিন্তু সে নিজে হাতে বিচারের ভার তুলে নিল কেন? সে তো আমায় জানাতে পারত। তাতে করে তার চিরন্তন পৌরুষ কি অপমানিত হতো না মহারাজ? শুধু কি তাই, নিজেও কি সে তার প্রেমিকার কাছে ছোট হয়ে যেত না? নিজের প্রেমকে সে লজ্জা দিত না? তাহলে তুমি বলো ভার্গব, এখন আমার কি করণীয়? তাকে আপনি ক্ষমা করুন, ফিরিয়ে আনুন সুন্দর আর রঞ্জাকে। রঞ্জার মতো নর্তকী আর সুন্দরের মতো বীণবাদক এদেশের শিল্পের গৌরব। কে বলতে পারে, হয়তো তাদের মিলনের মধ্যে দিয়ে তাদের শিল্প প্রতিভা আরও সুন্দর হয়ে উঠবে। এত বড় দুটো সম্ভাবনাকে অকালে এমন করে নষ্ট করে দেবেন না মহারাজ। রাজদণ্ডের তরবারি মুখে। বেশ, তবে তাই হোক। শোনো, সর্বত্র ঘোষণা করে দাও, সুন্দর ও রঞ্জাকে আমি ক্ষমা করেছি। তারা অবিলম্বে ফিরে আসুক আমার রাজ্যে। আমি নিজে হাতে তাদের 4 হাত এক করে দেব। সেই ঘোষণা শুনে আনন্দে সুন্দর আর রঞ্জা ফিরে এলো আদিত্যদেবের রাজ্যে 1 বৎসর পরে। এতদিনে সত্যি বুঝি তাদের সুখের ঘর বাঁধা হবে। কিন্তু হায় রে নিয়তি, কিন্তু থাক সে কথা। 1 বছর পরে আজ আবার সেই মধু বাসন্তী পূর্ণিমা রাত্রে। উৎসব আস্তে আস্তে তাদের প্রথম মিলন রাত্রির মধ্যে দিয়ে তারা নিজেদের পরস্পরকে আরো কাছে, আরো নিবিড় করে পাবে। রাজার নৃত্যশালায় আজ সেই বাসন্তী পূর্ণিমা উৎসব। সেই প্রদীপ জ্বালা হয়েছে। স্বপ্নময় প্রদীপের নীল আলোয় লাস্যময়ী রঞ্জা নৃত্য করে, সুন্দর বাজায় বীণ। নৃত্যের নূপুর ধ্বনি, বীণের ঝংকার শোনা যায়। হঠাৎ নূপুর থেমে গেল, রঞ্জার আর্ত কণ্ঠ শোনা গেল। কি কি হলো রঞ্জা? ও কি সাপ? সাপ? হ্যাঁ হ্যাঁ, দংশন দংশন করেছে। বিদায় বিদায় প্রিয়তম। রঞ্জা, রঞ্জা। সুন্দর, সুন্দর সরে যাও এখান থেকে। ওই সাপ তোমাকেও দংশন করবে। দংশন করেছে বন্ধু। রঞ্জা, রঞ্জা, আমিও যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও। এ কি হচ্ছে? সমস্ত পৃথিবী এরকম কাঁপছে কেন? রঞ্জা, রঞ্জা। সুন্দর, সুন্দর, কোথায় তুমি? কোথায়? সত্যি তুমি ফিরে এসেছো রঞ্জা? সত্যি এসেছো? সুন্দর, সুন্দর, সাপ, সাপ সুন্দর। কোথায়? ওই 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 যে পালাও, পালাও। দূর হতে যেন একটা কণ্ঠস্বর ভেসে আসে। সাপটা যেন রূপান্তরিত হয় কাল ভৈরবে। কে 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 কে? এ কি কাল ভৈরব? কাল ভৈরব? হ্যাঁ, ওদের নিয়তি। নিয়তি। রঞ্জা, রঞ্জা, প্রতিমা। একটি হাসির অট্টরবে রঞ্জা ডাকটা যেন হারিয়ে গেল। তারপর দিন সকালে বেচারা রামরূপের ডাকাডাকিতে ঘুম ভেঙে উঠে তাঁবুতে গিয়ে দেখি মেঝেই ডক্টর রুদ্রের প্রাণহীন দেহটা পড়ে আছে। সর্বাঙ্গ নীল,
সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। সর্পদংশনে? হ্যাঁ, কারণ সামনেই মাটির ওপরে প্রদীপটা পড়েছিল। প্রদীপটাকে চক্রাকারে বেষ্টন করেছিল একটা ভয়ঙ্কর বিষধর কালসাপ। কিন্তু এবারে আর সাপটাকে রেহাই দিলাম না। রামরূপার আমি লাঠির ঘায়ে সাপটাকে জমালয়ে পাঠালাম। তাই বলছিলাম সুমিত্রা, ও প্রদীপ অভিশপ্ত। ওর নীল আলোর মধ্যে আছে মৃত্যু বিষ। তোমার ধারণা সেই সাপের দংশনেই ডক্টর রুদ্রের মৃত্যু হয়েছিল? নিশ্চয়, তাতে কোনো ভুল নেই। আশ্চর্য, কিন্তু কেন? ডক্টর রুদ্রের সর্পদংশনে মৃত্যু। কালসাপ ও প্রদীপটার সত্য স্পষ্ট ছিল। কেবল স্পষ্ট হলো না সেই রাত্রির মধ্যেখানের কয়েক ঘন্টার রহস্যটা চিরদিন অন্ধকারাবৃত অস্পষ্টই থেকে গেল। তাই ওই কেনর জবাব পাওয়া যাবে না। তোমার কি মনে হয়? আমার কি মনে হয় জানো সুমি, ডক্টর রুদ্রের মৃত্যু, মাটি হতে খুঁজে পাওয়া ওই প্রদীপটা আর সেই কালসাপের সঙ্গে হয়তো জড়িয়ে আছে একটা স্বপ্ন, একটা অতীতের হারিয়ে যাওয়া কাহিনীর ছিন্ন পৃষ্ঠা। ঘুম ভাঙা স্বপ্নের মতো যা হারিয়ে গিয়েছে, যার কোনো সন্ধান আর পাওয়া যাবে না। তাই তো ওই প্রদীপটি সবার চোখের আড়ালে গোপন করে রেখে দিয়েছিলাম। একটা স্বপ্ন, একটা স্মৃতি। আজ আপনারা শুনলেন নিহার রঞ্জন গুপ্তের কলমে মৃত প্রদীপ। গল্পের সূত্রধর আমি দীপশিখা। গল্প পাঠে অতনু। অন্যান্য চরিত্রে দেবিকা, অমিত, রুদ্র, নবনীতা, সুব্রত, দেবজিৎ, সনক, সুমন, রিমা, তুহিন, সুমেন্দু। পোস্টার ডিজাইন রঞ্জন। স্ক্রিপ্টিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রায়।